বিহারের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর এর পর এবার এ রাজ্যে এসআইআর হচ্ছে কিনা এই নিয়ে জল্পনার মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত রাজ্যে সিইওকে চিঠি দিয়ে জানিয়ে দিল দেশ জুড়ে এসআইআর হচ্ছেই। সব রাজ্যে সিইওকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআর এর প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। জানাও রুমা। দেখো, প্রথমে জানিয়ে রাখি 1 আগস্ট কিন্তু বিহারে যে এসআইআর হয়েছে সেটা খসড়া তালিকা প্রকাশ পাচ্ছে এবং তার আগেই কিন্তু একদিন আগেই নির্বাচন কমিশন সমস্ত রাজ্যের সিইওকে চিঠি দিয়ে জানিয়ে দিল যে গোটা দেশ জুড়ে এসআইআর হচ্ছে। শুধুমাত্র বাংলা নয়, সারা দেশ জুড়ে কিন্তু এসআইআর হবে এবং তার সঙ্গে এসআইআর প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার জন্যই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এছাড়াও বিএলওদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারাই কিন্তু বাড়ি বাড়ি যাবে এবং তারা আবার ইনকোয়ারি করবে। ইনকোয়ারি করার পর তারা এই যে ভোটার তালিকার সংশোধন, তার সঙ্গে সংযোজন বা ডিলিট করার ক্ষেত্রেও কিন্তু বিএলওদের কিন্তু যথেষ্ট বড় দায়িত্ব রয়েছে, গুরু দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে তাদের কিন্তু বিএলওদের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। জানিয়ে রাখি কিন্তু এই রাজ্যেও যে বিএলওদের যে নিয়োগ সেটা কিন্তু একেবারে চূড়ান্ত রকমেরই প্রস্তুতি সারা হয়ে গেছে। ৮১,০০০-এর মতো বেশি বুথ রয়েছে। এই বুথ বাড়বে আবার ইলেকশনের সময়। এখনো মনে করা হচ্ছে ৯৪,০০০-এর মতো এই বুথ হবে। তার ফলে কিন্তু এতটাই বিএলও প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে যেহেতু ৮১,০০০-এর মতো বুথ রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা বুথ পিছু কিন্তু বিএলও প্রয়োজন। সেক্ষেত্রে সমস্ত প্রস্তুতি কিন্তু এখানে সারা হয়ে গিয়েছে এই রাজ্যে। তার সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন আরো জানিয়েছে বিএলএ, যেটা বুথ লেভেল এজেন্ট, পলিটিক্যাল পার্টিসদের ক্ষেত্রে যেটা অ্যাপয়েন্ট করা হয়, তাদেরও কিন্তু রীতিমতো জানাতে, তাদের ইনফর্ম করতে, কারণ বিএলএদেরও যারা বুথ লেভেল এজেন্ট থাকে তাদেরও কিন্তু একটা গুরু দায়িত্ব থাকে, যেটা পলিটিক্যাল পার্টিস যারা স্টেক হোল্ডার, সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও জানানোর জন্য যে এসআইআর অ্যাক্টিভিটি কি ধরনের হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। এবং বিএলওদের উপর জোর দেওয়া হয়েছে, বিএলও সুপারভাইজার এবং বিএলএস বুথ লেভেল এজেন্ট প্রত্যেকের ক্ষেত্রে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে যেহেতু অগস্ট মাসেই বোঝা যাচ্ছিল যে কোনোভাবেই হোক কিন্তু সারা দেশ জুড়ে, বাংলা সহ সারা দেশ জুড়ে এসআইআর হবে। সেক্ষেত্রে এখনো একদম কবে হচ্ছে সেই তারিখ ঘোষণা না করলেও সারা দেশ জুড়ে যে এসআইআর হচ্ছে সেটা কিন্তু আরো একবার সারা দেশ জুড়ে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এবং সেটা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন সমস্ত রাজ্যে সিইওদের চিঠি দিয়ে। ধন্যবাদ তোমায় রুমা। এবার যে খবরে নজর রাখবো, ২০ দিনের মধ্যে ফের খুন। কোন্নগরে তৃণমূল নেতার মৃত্যু। ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের পর হুগলিতে তৃণমূল নেতাকে খুন করা হলো একেবারে কুপিয়ে। কোন্নগরে ভর সন্ধ্যায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অফিসের সামনে, গ্যাসের ডিস্ট্রিবিউটর তৃণমূল নেতা, তাকে খুন করা হলো নৃশংসভাবে কুপিয়ে। কোন্নগরে পঞ্চায়েতের সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হলো। ভর সন্ধেবেলা এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কোন্নগরের কানাইপুর পঞ্চায়েতের অন্তর্গত এই যে একটি গ্যাসের দোকান, সেই দোকানেরই কিন্তু মূলত যার দোকান তিনি হচ্ছেন এই পিন্টু চক্রবর্তী, যিনি স্থানীয় তৃণমূলের নেতা বা পঞ্চায়েতের সদস্য। ঠিক যে জায়গা পুলিশ ঘিরে রেখেছে, এইখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, প্রথমে ঘাড়ে এবং তারপরে তার ডান হাতের কবজি একেবারে কেটে বেরিয়ে গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় যারা জড়িত তাদের খোঁজ করছে পুলিশ। যেটা প্রাথমিকভাবে এই অঞ্চলে যে জায়গা ঘিরে রাখা হয়েছে সেই জায়গার ঠিক পাশেই একটি দোকান রয়েছে এবং একটি স্কুল রয়েছে। সেখানে দুটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরার ফুটেজ এবং তার সঙ্গে সঙ্গে এই দোকানেরও কিন্তু ক্যামেরা রয়েছে দেখা যাচ্ছে। ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা বেশ কিছু তথ্য জানতে পারছেন। প্রথমত, গতকাল সন্ধে 7:27 নাগাদ ঠিক এই জায়গাতেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই তৃণমূলের নেতাকে। কিন্তু তার আগে 6:55 নাগাদ যাদেরকে দেখা গিয়েছে ফুটেজে যে তারা এসে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে, তারা ঠিক এই যে গাড়িটি রয়েছে এখানে, গাড়ির সামনে এই যে জায়গা, এখানেই তারা দাঁড়িয়েছিল। তারা ছিল দুজন। তার কিছুক্ষণ আগে 6:55 সময় তারা পাশে এই যে দোকান দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন রকম সিমেন্ট বালি বিক্রি হয়, সেই দোকানের সামনে আরও দুজন দাঁড়িয়েছিল। তাদের সঙ্গে কথা বলতো, তাদেরকে দেখা যাচ্ছে একটি সূত্র মারফত জানা যাচ্ছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই 4 জন এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটা যেমন নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তারা যেটা দেখতে পাচ্ছেন 7:27 নাগাদ এখানে একজন আসে এবং আসার পর এখানে এসে তাই ধারালো অস্ত্র আরেকজন দিয়ে যায় এবং সেই ধারালো অস্ত্র হাতে নিয়ে এখানে কোপাতে থাকে, প্রথমে ঘাড়ের কাছে এবং তারপর হাতে এই পিন্টু চক্রবর্তীর কিন্তু আঘাত করা হয়। এই আঘাত করার পর যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা ওই যুবকরা কোথায় গেল সেটা জানার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় একটি সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, এটা অভিযোগ উঠছে যে স্থানীয় জুয়ার ঠেক কেন চলে সেই নিয়ে প্রতিবাদ করেছিলেন পিন্টু চক্রবর্তী, সেই জেরেই কি একটা কোনো রোষ সেটা খতিয়ে দেখা হচ্ছে। বাদিকে যে রাস্তাটা, আমার ঠিক বাদিকে যে রাস্তাটা আমি একবার দেখাতে বলবো সন্দীপ পালকে, এই রাস্তা দিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে হাইওয়ে, অর্থাৎ ডানকুনি যাবার পথ। এই পথের দিকেই কিন্তু দুজনকে যেতে দেখা যায়। আরও দুজন যারা এখানে দাঁড়িয়েছিল তাদেরকে ঠিক ঘটনার কিছুক্ষণ পর দেখা যায় ঠিক এই ঘটনাস্থলে যেখানে শায়িত অবস্থায় ছিলেন পিন্টু চক্রবর্তী, তাদের সেই জায়গায় দেখে তারা ঠিক এই পথ ধরে যেটা জিটি রোডের দিকে চলে যাচ্ছে, যেটাও প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ, সেই দিকে চলে যায়। একেবারে পরিকল্পনা করেই কি এই ঘটনা ঘটানো হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে স্থানীয়রা ইতিমধ্যে বয়ান দিয়েছেন পুলিশের কাছে যে গতকাল যখন এই ঘটনা ঘটে, যারা মূলত ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে, মূলত যে ব্যক্তিকে দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে, সে এক প্রকার শাসিয়েও যায়। এই ঘটনায় যারা জড়িত তাদের খোঁজ করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং এই ঘটনার নেপথ্যে কী রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্ব যারা এখানকার দায়িত্বে রয়েছেন তাদের যেটা বক্তব্য যে বরাবরই প্রতিবাদী মুখ হিসেবে ছিলেন এই পিন্টু চক্রবর্তী এবং তার এই যে হত্যার পেছনে কারা রয়েছে তা খুঁজে বার করুক পুলিশ, এমনটাই তারা চাইছেন। ক্যামেরা সন্দীপ পালের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কোন্নগর। দেখুন, একদিন পেরিয়ে গেলেও গ্রেফতারি কিন্তু শূন্য। চলতি মাসে অর্থাৎ এই মাসেই 5 জেলায় তৃণমূলের 7 জন নেতাকর্মী খুন হয়েছেন। 10ই জুলাই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে গুলি করে কুপিয়ে খুন করা হয় চালতাবেড়িয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে। মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে আবুল কালাম আজাদকে তাকে খুন করা হয় স্ত্রীর সামনেই। 13ই জুলাই বীরভূমের সাঁইথিয়ায় গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে। 19শে জুলাই মল্লারপুরে বোমার আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতার। 23শে জুলাই মুর্শিদাবাদের ভরতপুরে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে। 25শে জুলাই মুর্শিদাবাদের রেজিনগরে মৃত্যু হয় তৃণমূল কর্মী পতিত পালের। 30শে জুলাই হুগলির কোন্নগরে কুপিয়ে খুন করা হলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে। দেখুন ভাস্করদা, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তৃণমূলের কর্মীরাই যুক্ত আছে এমনটাই অভিযোগ উঠেছে। আমি একেবারে মালদা থেকে, নিশ্চয়ই আপনার মনে থাকবে জানুয়ারি মাসে দুলাল সরকারের, না শুনুন শুনে নিন, একটু প্রশ্নটা করে নিন। দুলাল সরকারের স্ত্রীর থেকে শুরু করে একেবারে সাঁইথিয়ায় দেখুন নিহত তৃণমূলের অঞ্চল সভাপতির স্ত্রী, তিনিও একই কথা বারবার বলছেন যে আমি বারণ করেছিলাম দলের মধ্যে থেকো না, বারবার বারণ করেছিলাম রাজনীতি থেকে সরে এসো। আমি বলছি তৃণমূলই রক্ষা করতে পারছে না নিজের দলের নেতা কর্মীদের। দেখুন, এরা তৃণমূল খুন করেছে এরকম কোনো তদন্তে উঠেছে কিনা আমি জানি না। আর একটা জিনিস হচ্ছে, মানুষের না একটা রাজনৈতিক সত্তার সঙ্গে একটা অন্যান্য সত্তা থাকে। ইনি যেমন ব্যবসায়ী, বিভিন্ন সময় ব্যবসায়ী গন্ডগোল হতে পারে, দুষ্কৃতকারীদের আক্রমণ হতে পারে। এটা যে দলীয় কোনো লোক তাকে খুন করেছেন এই ধরনের কোনো ইয়েতে আসা যাচ্ছে না। আমি আপনাকে বলছি পুলিশ। এবারে আপনি বলুন যে কোনো একটা জায়গায় ইনি যে মারা গেছেন, পিন্টু চক্রবর্তী খুন হয়েছেন, তার জন্য দোষীরা অবশ্যই ধরা পড়বেন এবং পশ্চিমবঙ্গে কোনোদিনও খুন করে অপরাধী ধরা পড়েনি এইরকম উদাহরণ আপনাদের আর্কাইভ থেকে দেখাতে পারবেন না। আর্কাইভ থেকে দেখাতে পারবেন না। আমি আসছি। এবারে বলুন যে এইখানে এবং এই খুন দুষ্কৃতকারীরা তাকে খুন করেছে এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে বিজেপির লোকেরা যুক্ত থাকছে রাজনৈতিকভাবে। আমাদের এখানে রাজনৈতিকভাবে বিজেপি বিভিন্ন সময়ে টার্গেট করে, কিন্তু তৃণমূলের এখানে আপনারা যেটা বলছেন তাদের বাড়ি থেকেও সন্দেহ করলে পরবর্তীকালে তদন্তে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কারণে খুন, এই কথাটা কি উঠে এসেছে কোথাও? এটা আমি আপনাদেরকে জানতে চাইছি। এবং কোন খুন হয়েছে খুন হয়েছে আপনি একবারে দেখুন, এই মাসে সব ঘটনায় কিন্তু তৃণমূল নেতা কর্মীরাই গ্রেফতার হয়েছে। আচ্ছা, তৃণমূল নেতা কর্মী তাদের কি অন্য কোনো সত্তা আছে? সত্তা মানে একজন মানুষ ধরা পড়ে সে তৃণমূল কর্মী হয়ে গেল, চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, মানুষ ধরা পড়ে সে তৃণমূল কর্মী, তাকে কে আইডেন্টিফাই করে? সেই জন্য তো শওকত মোল্লা বলেন যে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু জিতে তো আসেননি। সত্যি। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে দেখুন, তৃণমূল কংগ্রেসটাই একটা কফিনে পরিণত হয়েছে, আমায় মার্জনা করবেন।
কারণ একটি দলের নিজেদের কর্মীরাই এই লেভেলে শুধু খুন হচ্ছে না এমনটা নয়। আপনি লক্ষ্য করে দেখবেন ভাঙড়ে খুন হয়ে যাওয়ার পর শওকত মোল্লাকে তার অনুগামীদের পুলিশের হাতে পায়ে ধরে সিকিউরিটির ব্যবস্থা করতে হয়েছে। একটা রাজনৈতিক দল তার একটা কুচো নেতা পর্যন্ত নেই যার সিকিউরিটি নেই, যার পেছনে কোটি কোটি টাকা মানুষের হচ্ছে ট্যাক্সের টাকা খরচা হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন এদের ভেতরে যা খুন হচ্ছে, কিন্তু এদের মারামারির ফলে আজকে তামান্না বলুন, এদের মারামারির ফলে বক্তব্যে একটা বাচ্চা মেয়ে বলুন, সাধারণ মানুষ বলুন, তারা এফেক্টেড হয়ে যাচ্ছে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে? আর খুনিদের কাছ থেকে আমরা এর থেকে ভালো কি আশা করবো? আর আমি এক লাইনে বলবো, কর্ণিকা থেকে তুমি বলো, এই যে লোকটি খুন হয়ে গেছে এর জন্য আমি তো বলবো আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন দেওয়া উচিত। কি লড়াই কল্যাণ বাবু, যে একের পর এক জায়গায় মহাভারতের মুষল পর্ব চলার মতনই প্রায় হচ্ছে, কারণ প্রতিটি জায়গায় তৃণমূলেরই নেতা কর্মী তারা গ্রেপ্তার হচ্ছেন, মানে বাধ্য হচ্ছে। একে তো দলদাস পুলিশ তৃণমূলকে গ্রেপ্তার করতে চায় না, তার সত্ত্বেও যদি গ্রেপ্তার করতে হয় তার মানে কি আছে সেটা বুঝতে হবে। একের পর এক খড়দায়, এবং শুধু তাই না, এমন অবস্থা আইন শৃঙ্খলা যে তার জন্য যে খড়দায় যে ছেলেটি দাঁড়িয়েছিল তার হাতে লেগে গেল। ওরে বাবা, কামদুনি টাকার বকরার লড়াই, বাড়ছেও তৃণমূল, মরছেও তৃণমূল। এবং প্রথমেই তৃণমূলের তরফ থেকে দাগিয়ে দেওয়া হয়, যেমন ভাঙড়ে দাগিয়ে দেওয়া হয়েছিল যে ওখানে ওটা বিজেপির সিপিএম এর তরফ থেকে আইএসএফ কে দাগিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে দেখা গেল তৃণমূলেরই নেতাকর্মী তারা যুক্তই খুনের সঙ্গে। এরকম এর আগে দুলাল সরকারের স্ত্রীও ঠিক একই কথা বলেছেন, দলের মধ্যে থেকে এই জিনিসটা ঘটেছে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে দলের উপর দলের যে নেতা নেত্রীদের তাদের কণ্ঠ নিয়ন্ত্রণ সম্পূর্ণ মাত্রায় চলে গেছে, এবং এই রকম নিয়ন্ত্রণ একটা শিথিল জায়গায় চলে যাওয়ার জন্য যে যার মতো যার যেখানে রাজ সে সেখানে আরেকজনকে খুন করে দিচ্ছে, এবং পুলিশ উপরে নেতাদের দিকে তাকিয়ে আছে কখন তারা বলবে যে ওকে গ্রেফতার করো। প্রতিবাদ করেছিলেন, সেই কারণেই কি খুন হতে হলো আমরা জানি না, তদন্তে কি বেরিয়ে আসবে অবশ্যই আমাদের নজর থাকবে। এবার যে খবরে নজর রাখবো, দেখুন নরেন্দ্র মোদীকে বন্ধু বলে দাবি করেও ভারতের ওপর 25% শুল্ক চাপিয়ে দিল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তি, বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি হলো ভারত। ভারতীয় অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছেন তিনি, অর্থাৎ মৃত অর্থনীতি। তিনি এও জানিয়েছেন দিল্লি ওয়াশিংটন আলোচনা চলছে, চলতি সপ্তাহে স্পষ্ট হবে ছবি। আমেরিকার কর নিয়ে বিজেপিকে নিশানা বিরোধীদের, পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। আমি অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। রাজাগোপাল বাবু, মানে আমরা বারবার দেখেছি মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা। মানে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে বিপদের মাঝেও সুযোগ লুকিয়ে থাকে, সেই সুযোগই কি নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? 25% শুল্ক শুধু নয়, তার সঙ্গে জরিমানা, আমি চাই পানিশমেন্ট কেন? না দেখুন, উনি তো নোবেল প্রাইজ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, এবং ভারত পাকিস্তান যুদ্ধ উনি মিটিয়েছেন দাবি করছেন, কিন্তু ভারতীয় পার্লামেন্টে এবং এর আগেও ভারতীয় সরকারের পক্ষ থেকে পরিষ্কার প্রধানমন্ত্রী নিজেও জানিয়ে দিয়েছেন যে ওনার সঙ্গে কোনো কথা হয়। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ মিটে গেছে, তাতে ওনার মানে আমেরিকান প্রেসিডেন্টের কোনো অবদান, এটা কিন্তু ওনাকে যথেষ্ট আঘাত। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ব্রিক্স সম্মেলন আপনারা জানেন কিছুদিন আগে হয়ে গেল ব্রাজিলে, সেখানেও কিন্তু মোটামুটি ভাবে যে এই চারটে রাজ্য মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, তারা যে আমেরিকার বিকল্প হতে পারে, পৃথিবীর অর্থনীতি 42% এবার কন্ট্রোল করে, এদের একটা এগিয়ে আসার বাসনা রয়েছে। ব্রিক্স মুদ্রা তৈরি হচ্ছে। ভারত এখন এবছর কিন্তু ভারত কিন্তু ব্রিক্সের প্রেসিডেন্ট, খেয়াল রাখতে হবে। এবং ব্রিক্সে রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব যদি আরো তীব্রতর হয়, সেটা কিন্তু আমেরিকার একটা বিশাল চ্যালেঞ্জ। সেইটাই ভয় পাচ্ছে এখন, এমন ভাবে ভারতের উপর চাপ রাখছে যাতে করে ব্রিক্স সম্মেলন থেকে ভারত বেরিয়ে আসে, বা ভারত যদি ভেঙে দেয় তাহলে দেখবেন একেবারে 25টা 0 হয়ে যাচ্ছে। ভারত কত বড় বন্ধু হয়ে যাবে, হ্যাঁ সেটাই হয়তো চাইছে, কিন্তু ভারত কিন্তু বুঝেছে, ভারত কিন্তু বোঝার চেষ্টা করছে, ভারত কিন্তু বুঝেছে খালি আমেরিকার উপর নির্ভর হচ্ছে ভাবে চলবে না, আমাকে অন্য জায়গায় আমরা রাশিয়া থেকে তেল কিনছি, অস্ত্র কিনছি, আমরা বুঝিয়ে দিয়েছি
আমেরিকার উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়, এবং আমেরিকার যদি ট্যাক্স বসে আমরা জানি আমেরিকার বিরাট অর্থনীতি, $3000 বিলিয়ন তারা জিনিস কেন, আমরা 130-32 বিলিয়ন ব্যবসা করি, খুবই নট ইভেন 10%। বোঝাই যাচ্ছে বিরাট অর্থনীতি, এবং এত জিনিস আমরা অন্য দেশে কোনো সঙ্গে ব্যবসা করি। স্বাভাবিকভাবেই ধরুন আমাদের যে জুয়েলারি যেগুলো আছে, আমাদের এখানকার ছেলেমেয়েরা তো কাজ করছে, তৈরি করছে অনেকটা, প্রায় $10 বিলিয়ন আমরা। এখানকার ধরুন অ্যাপেল আমাদের দেশে তাদের স্মার্টফোন তৈরি করছে, বিদেশে আমেরিকায় বিক্রি করছে, ট্যারিফ বসে গেলে ওরা বিপদে পড়বে, এখানে অ্যাপেল হয়তো তার কোম্পানি গুটিয়ে নিতে পারে। ফার্মাসিউটিক্যালস এতক্ষণ কোনো ট্যাক্স ছিল না, 25% বসে গেলে বিরাট ঝামেলা। আমরা করে সবাই এগুলো খুব সহজ তত্ত্ব, এগিয়ে কোনো গরমিল নেই, একটা বিপদ সম্ভাবনা, কিন্তু যে কোনো বিপদ খেয়াল রাখতে আন্তর্জাতিক অর্থনীতিতে যে কোনো বিপদ কিন্তু আপনি যেটা বললেন একটা নতুন আশা সঞ্চার করে, কোনো বিপদ কিন্তু চিরকাল থাকে। একদমই রাজগোপাল বাবু, এখানেই তো বিরোধীরা প্রশ্ন তুলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন একটাও কথা বলছেন না ডোনাল্ড ট্রাম্প নিয়ে, ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সঙ্গে কেন আপোষ করছেন বাণিজ্য চুক্তির জন্য। রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের মাসুল, ভারতকে শুল্ক শাস্তি আমেরিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে গতকাল ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন দেখুন। As you know, Prime Minister Modi is a friend of mine, but they don't do very much business in terms of business with us. They sell a lot to us, but we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. Now they're willing to cut it very substantially, but we'll see what happens. We're talking to India now. We'll see what happens. It doesn't matter too much whether we have a deal or whether we charge them a certain tariff, but you'll know at the end of this week. আমি এখানেই অনির্বাণদার কাছে আসবো। অনির্বাণদা, শুধু 25% শুল্ক চাপানো নয়, তার সঙ্গে জরিমানা। তিনি বলছেন যে বিশ্বের অন্যতম সর্বোচ্চ ট্যারিফ নেওয়া একটা দেশ, তার সেটা হচ্ছে ভারতবর্ষ, ওদের শুল্ক এতটাই বেশি, এখন তারা উল্লেখযোগ্যভাবে ট্যারিফ কমাতে চাইছে। আমরা ভারতের সঙ্গে কথা বলছি, দেখবো কি হয়, কিন্তু তার আগেই তো 25% শুল্ক চাপিয়ে দিলেন। দেখো পাপিয়া, আমি একটু, তোমরা তো সবসময় ক্রনোলজির কথা বলো, আমি একটু ক্রনোলজি দিয়ে কথাগুলো বলছি। যে আমরা একটা সময় দেখেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন আত্মনির্ভর ভারত, এবং বলেছিলেন যে ভোকাল ফর লোকাল। তার মানে হচ্ছে ভারতবর্ষের নিজের উৎপাদন বাড়াতে হবে এবং ভারতবর্ষের বাজারে যাতে ভারতবর্ষের জিনিস বেশি করে বিক্রি করা যায়। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম তারপরে যখন এই কয়েকদিন আগে আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে দেখা হলো, তখন উনি একটা কথা পরিষ্কার বলেছিলেন যে নতুনভাবে ক্ষমতা আসবার পর ওই আমেরিকাকে উন্নততর আমেরিকা বানানোর ওনার প্রচেষ্টা থাকবে, মেক আমেরিকা গ্রেট এগেন। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীও কিন্তু তাৎক্ষণিক জবাব দিয়েছিলেন যে মেক ইন্ডিয়া গ্রেট এগেন। দেখুন, এই জায়গাতে দাঁড়িয়ে কোনো দেশ বন্ধু হতে পারে না, কোনো দেশ শত্রুও হতে পারে না। এই ডিপ্লোমেসিতে আলোচনা চলবে, নেগোসিয়েশন চলবে, প্রত্যেকটা দেশের উন্নয়নে কাজ করবে। উনি 25% ট্যারিফ লাগিয়েছেন, তার একটাই কারণ যে ওনার দেশের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো ভারতবর্ষে ঢুকতে বাধা পাচ্ছে, এবং এটার জন্য প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী, তার একটাই কারণ, সেটা হচ্ছে ভারতবর্ষের কোম্পানিগুলো ডোমেস্টিক প্রোডাকশনটাকে বাড়ানোর জন্য, ভারতবর্ষের স্বার্থকে যাতে কোনোরকমভাবে ক্ষুণ্ণ না করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে উনি যেটা করতে চাইছেন, ওনার দেশে যে আমরা ভারতবর্ষের জিনিস আমরা পাঠাচ্ছি সেখানে উনি ট্যাক্স বসাচ্ছেন। এই দেখুন, এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কোনো, আমি বলবো এখানে কোনো অন্যায় নেই। উনি চাইলে উনি 25%টা 50% করতে পারেন। আমাদের দেশেরও কিন্তু অধিকার আছে আমেরিকার জিনিসকে আমরা 25%-র জায়গায় 125% করতে পারি। সমস্যাটা এর থেকে বেশি কোথায় যাচ্ছে, যখন উনি রাশিয়া থেকে আমরা তেল কিনবো কি কিনবো না, তার উপর যখন উনি রেস্ট্রিকশন লাগাচ্ছেন। উনি কে? একটা ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র, রাশিয়া স্বাধীন রাষ্ট্র। আজকে প্রত্যেকটা রাষ্ট্র কোন রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করবে, আজকে তার প্রেক্ষিতটা উনি ঠিক করে দেবেন। দেখুন, অর্থনৈতিক প্রেক্ষিতের উপরেও কিন্তু একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে। আপনাকে মাথায় রাখতে হবে যে পাকিস্তান ভারতের যখন যুদ্ধ, আমাকে একটু কমপ্লিট করতে দিন, ভারত পাকিস্তানের যুদ্ধের সময় উনি সিজ ফায়ার করলেন। উনি পাকিস্তানকে আজকে বলছেন ওখানে তেল ওখান থেকে তোলা হবে এবং সেটা পাকিস্তান আগামী দিনে ভারতবর্ষকে তেল আমদানি করবে, রপ্তানি করবে। এটা হচ্ছে সেই অন্ধকারতম দিন যেদিন ভারতবর্ষকে হয়তো পাকিস্তানের থেকে তেল কিনতে হবে। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপরে আস্থা আছে, বিদেশ মন্ত্রীর উপরে আস্থা আছে এবং অর্থমন্ত্রীর উপরে আস্থা আছে। তাদেরকে যৌথভাবে কন্টেক্ট করতে হবে এবং ভারতবর্ষের অর্থনীতিকে মৃতপ্রায় অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। পাকিস্তানের বন্ধু উনি বলছে উই হ্যাভ জাস্ট কনক্লুডেড এ ডিল উইথ দ্য কান্ট্রি অফ পাকিস্তান whereby Pakistan and the United States will work together on developing their massive oil reserve. We are in a process of choosing the oil company that will lead the partnership. Who knows, maybe
they will be selling oil to India someday. আরে এগুলো ওনার মন গড়া কথা। উনি বিশ্ব অর্থনীতি করার জন্য আসেননি। আজকে পাকিস্তানের পক্ষে ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্প টুইটে সুতরাং পাকিস্তানকে যে কোম্পানিতে যারা পাকিস্তানের সঙ্গে ডিল কমপ্লিট করেছেন, পাকিস্তানের সঙ্গে অয়েল রিজার্ভটা নিয়ে একদিন কে বলতে পারে যে পাকিস্তান ভারতকে তেল সাপ্লাই করবে না, সেই উদ্দেশ্যে যে হয়েছে সেই ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভেবেছিল যারা, তারা কি উন্মাদ না? আরে ভাই বলবো কেন বন্ধু ভাবা হয়েছিল? কেন বলবে? কিন্তু তার আগে এই প্রশ্নের জবাব তো দিতে হবে। আপনার ট্রাম্প সরকার সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বলেছিলেন, কোলাকুলি করেছেন, একসঙ্গে ট্রাম্পকে নিয়ে হাঁটছেন, সেখানে দাঁড়িয়ে ভারতকে শুনতে হচ্ছে যে মৃত অর্থনীতি। এই ট্রাম্প বলছে, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাখ্যা করবেন না, কেন ট্রাম্পের নাম উচ্চারণ করবে না? বিরোধীরা সংসদে বারবার এই প্রশ্ন তুলেছেন। আচ্ছা শুনুন, প্রথম কথা হচ্ছে যে বিরোধীরা যেভাবে কথাবার্তা বলছিলেন অনেকটা ঠিক পাকিস্তানের লাইনে কথাবার্তা হয়েছে, কিন্তু তার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। আর ট্রাম্প যে 29 বার বলেছিলেন ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়েছিল, আরে শুনুন না, স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, কিন্তু নাম উল্লেখ করেননি। আরে নাম বলেননি। কোন রাহুল গান্ধী বলেছেন নামটা গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড, কোন রাষ্ট্রনেতার মধ্যে উনিও পড়েন, সবাই পড়েন, কোন রাষ্ট্রনেতা নামটা উচ্চারণ করতে সমস্যা কোথায়? নামটা উচ্চারণ করতে ভয় পাচ্ছিলেন রাহুল গান্ধী বলেছেন। ওনার নামের গুরুত্ব ম্যানিপুলেশন হয় না রাখতে পারে, সিপিএম করেছে। এবার উত্তরটা শুনুন। আরে ভাই কর্মীকাদি বলছেন, আরে আমার কিসের স্বার্থ? কর্মীকাদি রাজনীতি ম্যানিপুলেশনে হয় না, ওই জন্য ও পায়ে ধরে পদলেখন করে যখন একের পর এক ইমিগ্রেশন করে এখানে নরেন্দ্র মোদী বলে না, লজ্জা করে না? 25% শুল্ক আর জরিমানা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ব্যাখ্যা দিচ্ছেন না? আমার একটাই আমার একটাই বক্তব্য যে একটু একটু বলি, আমার একটাই বক্তব্য যে এই যে ট্রাম্পের নাম বলছেন না, তার পেছনে কি কারণ যে $250 মিলিয়ন ঘুষের কেস ব্রুকলিন ফেডারেল কোর্ট গৌতম আদানি ধরে রেখেছে, এবং সেই জন্যই কি উনি নামটা বলছেন না? অর্থাৎ তার প্রিয় শিল্পপতির স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, এই কারণেই কি প্রধানমন্ত্রী ট্রাম্পের নাম গোটা বিষয়টা বলছেন না? কেন একজন দেশের প্রধানমন্ত্রী ট্রাম্পের নাম রাজনীতির ব্যাখ্যা বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে কি স্পষ্ট করবেন? আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি।